মুহূর্তের মধ্যে কোনো শব্দ, কোনো সতর্কতা ছাড়াই তার হাত শক্তভাবে জড়িয়ে ধরে তিয়াশার মেয়েধীন কোমর, চুলের ভেতর আঙুল গুজে দেয়। সে তার মুখটা এক ঝটকায় কাছে টেনে আনে, ঝাঁপিয়ে পড়ে তিয়াশার অধর যুগলের উপর। তিয়াশা হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, শরীর কাঁপছে, চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু পারছে না। কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তার সঙ্গে, কেন হচ্ছে। আতঙ্কে জমে যায় তিয়াশা। তিয়াশা যত নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, ততই যেন জায়ান তিয়াশাকে নিজের সঙ্গে চেপে ধরেছে। নিঃশব্দ দ্রুত শ্বাস প্রশ্বাসের এক গভীরতা বাড়ছে, প্রবল বাড়ছে উন্মত্ততা। কোনো ক্ষুধার্ত পুরুষের বিস্ফোরণ যেন ঝরে পড়ছে তিয়াশার গোলাপি কোমল অধরের উপর। তিয়াশার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। 10-15 মিনিট সময় পার হয়ে গেল, তাও জায়ানের এই উন্মাদনা শেষ হওয়ার কোনো নাম নেই। জায়ানের ঠোঁট একটু আলগা হতেই তিয়াশা নিজের অধর যুগল জায়ান থেকে ছাড়িয়ে নিয়ে রাগে ক্রোধে কান্নায় বলে উঠল, আপনি কি পাগল? কি করলেন এটা? জায়ান তিয়াশার কোমর আরো কাছে টেনে নিয়ে এসে জোরে জোরে শ্বাস ছেড়ে বলে উঠল, আমাকে উত্তেজিত করবি তো আরো কিছু দেখতে পাবি। বয়সের কথা ভেবে নিজেকে অনেক কন্ট্রোল করেছে, কিন্তু তুই তো চাস না আমি ঠিক থাকি। সো বেবি গার্ল, যত কথা শুনবি তত তোর জন্য ভালো। আমাকে উন্মাদ করবি তো বয়স দেখব না, সেটা তোর আব্বুকে তার নাতি নাতি গিফট করে দেব। এই বলে উল্টো হাসি দিয়ে আবারও ঠাস করে দরজা দিয়ে রুম ত্যাগ করল। তিয়াশাকে রেখে গেল এক অজানা বজ্রপাতের মধ্যে। কখনো কখনো মানুষ নিজের কাছে নিজেই প্রশ্নের কোনো উত্তরের সন্ধান খুঁজে পায় না। সময় কেটে যায় একের পর এক ব্যাকুলতায়। সে ব্যাকুলতার হাত থেকে নিজের মাঝে সৃষ্টি করে তোলে অজানা এক ব্যাধি, যে ব্যাধির পরিষেধক একমাত্র সেই প্রশ্নের উত্তরের অধিপতি। কিন্তু প্রতিভাস যখন সামনেই থাকে, তবুও কেন তা অনুসন্ধান রূপে ফিরে আসে। সে এক প্রশ্নের সঙ্গী হয়েছে ছোট্ট 16 বছর বয়সী কিশোরী তিয়াশা। তার এই কিশোরী বয়সের শখের পুরুষ তো তাকে চায় না, তবুও কেন তার স্পর্শ, তার বলা প্রতিটা শব্দ, প্রকৃত অর্থে যা বলা হয়নি তাই যেন বলবার চেষ্টা করছিল। সব কথার আড়ালে লুকোনো ইঙ্গিত, স্পর্শের তলে জড়িয়ে থাকা এক অনুক্ত দাবি, সবকিছু যেন প্রকাশের বদলে চাপা এক আকাঙ্ক্ষার দিকে ইশারা করছিল। কিসের এত দাবি জায়ন ভাই, কিসের? আর কেনই বা আপনি তো আমাকে চান না? কেন কেন? নিঃশব্দ রুমের এক কোণে সংকুচিত হয়ে বসেছিল তিয়াশা। চোখের কোণে জল থমকে আছে, ঠোঁটে অজানা এক শিহরণ। তার আত্মার গভীরে জমে থাকা এক অব্যক্ত বিষয়। কোনো আওয়াজ নেই, নেই কান্নার উচ্চারণ, তবুও যেন তার সমস্ত অস্তিত্ব নিঃশব্দে চিৎকার করে উঠছে। কি ছিল এটা জায়ন ভাই? এবার আপনাকে যে আমার এই অনুসন্ধানের প্রতিভাষা দিতেই হবে, সে হোক আপনি আমার দুলা ভাই বা জায়ন ভাইয়া। আমি আপনার হাতের পুতুল নই। জায়ান তার নিজের রুমে যেতেই দরজা পেছন থেকেই বন্ধ করে দিল। এক হাত কোমর স্থির, অপর হাতের বৃদ্ধাঙ্গুলে ডগা দিয়ে আলতোভাবে নিজের ঠোঁট স্পর্শ করতে করতে ধীর পায়ে এগিয়ে আয়নার সামনে নিজেকে তাকিয়ে দেখল। বারবার দাঁড়ালো চোখে ক্লান্ত দৃষ্টি, একটু ঠোঁট উল্টানো টানা হাসি দিয়ে বলল, সরি বেব, আমি জানি এরকম কিছু হোক, কিন্তু কি করব বল। আমি নিজেকে আর ঠিক রাখতে পারিনি। তোকে আঘাত করেছে, আমি নিজে আঘাত পাই, কিন্তু এই যে এক বালের জ্বালা এই বুকে হয়, তোকে অন্য কারোর সঙ্গে দেখলে মনে হয় দুটোকে জানাজা দিয়ে দিই। তোকে আমি আমার ইমিউনিটি সিস্টেম দিয়ে বানিয়েছি। তুই ঠিকঠাক থাকলে আমিও থাকবো। তুই বিগড়ালে আমার বিগড়াতেও সময় লাগবে না। আজকে তোর ঠোঁট টেস্ট করেছে, এখন তোকে টেস্ট করিনি। যেদিন করব সেদিন বুঝবে আবার জায়ান চৌধুরী ঠিক কতটা নিজেকে সামলেছে। আই ওয়ান্ট টু টেস্ট ইউ মোর বেব, সিরিয়াসলি। ইউ জাস্ট টেস্ট লাইক অনলি মাইন কেটে, অনলি মাইন। ভাইয়া আসবো? জায়ানের এই ভাবনার মাঝেই দরজার ওপাশ থেকে ইউভির আওয়াজ ভেসে আসলো। জায়ান একটু নিজেকে সামলে চুল ব্যাক ব্রাশ করতে করতে বলল, হ্যাঁ আয়। ইউভি ধীর পায়ে রুমে প্রবেশ করলো। জায়ান ডেভিনের পাশে রাখা চেয়ারটিতে বসে ইউভিকে আরেকটা চেয়ারে বসতে বলল। সময় নষ্ট না করে যা বলতে এসছিস সেটা বল। ইউভি হালকা একটু কেশে 2 হাত দিয়ে পরনের ট্রাউজারটা খামচা ধরল। ভাইয়া, বনুকে কেন পুলে ফেলেছিলে? ও তো ছোট, তেমন কিছু বোঝে না, তো বলছিলাম। পরে বলবি, আগে তুই আমাকে বল, কখনো জেলাস হয়েছিস? ধোয়া ছাড়তে ছাড়তে ইউভির দিকে না তাকিয়েই প্রশ্নটা ছুড়ে দিল। মানে ভাইয়া? এটুকু মানে বলছিস না? তুই আবার হৃদয় পাখি করিস। মানেটা হলো, ভাবতো হৃদয় পাখিকে অন্য কোনো ব্যক্তি নিজের নিজের
কোকিল পাখি বানানোর পায়তারা করছে, তখন তোর কেমন লাগবে? ইউভি হঠাৎ করে বসা থেকে উঠে রাগ ক্ষোভে বলল, আমার হৃদয় পাখি তো শুধু আমারই পাখি, অন্য কোনো ব্যক্তিকে তার কোকিল পাখি তো দূরে থাক, তার নজরও পড়তে দেব না। এবার জায়ান তার শেষ সিগারেটের অংশটুকু নিভিয়ে অ্যাস্ট্রেতে ফেলে একটু হেসে উত্তর দিল, তোমার জিনিস তুমি কাউকে দেখতেও দিতে চাও না ছোট ভাই, আর আমার জিনিসে পরপুরুষে হাত পড়েছে, সেটা আমি কি করে মানব? তারপর আব্রাজান চৌধুরীর কলিজ আছে, আর তুমি এখানে স্টপ বিচার চালাতে? নিজের মামাতো ভাই তাতে কি হয়েছে? ইচ্ছে তো করছিল শালার বাচ্চাকে এখানে পুঁতে দিই, শুধুমাত্র মায়ের খুব কষ্ট হবে তার জন্য ছেড়ে দিয়েছে। আর তুই তো জানিস আমি আমার মায়েদের জন্য কত কিছু সাফার করতে পারি। তবে চিন্তা নেই, পুঁতে না দিতে এখন কিন্তু ওকে তো আমি মারবই। শালার বাচ্চাকে আমার জিনিসে হাত দেওয়ার স্বাদ মিটিয়ে দেবো। ইউভি কি বলবে বুঝতে পারছে না। সে ভুলেই গেছিল সে কোথায় এসেছে, কার সামনে বসে আছে। সে কি করে ভুলে গেল যে তার ভাইয়ের কাছে এসে প্রশ্ন করবে আর তার ভাইয়ের কাছে জবাব থাকবে না? এ তো আবরারজান চৌধুরী, তার কাছে জবাব চাওয়া তো দূর, প্রশ্ন করাই ভুল। তাই আবারও নিশ্চুপ হয়ে গেল। প্রথমবার জবাব চাইতে এসছিস, ভালোভাবে বুঝিয়ে দিলাম। দ্বিতীয়বার ভালো কিছু আশা রাখবি না। তোর জন্য নিজের টানটা দিতে দুবার ভাববো না, কিন্তু আমার আর তোর বন্ধুর মধ্যে ক্যাচাল করতে আসবি তো তোর জানটা নিতে 0 সেকেন্ডে সময় নেব না। আমার চোখ যবে থেকে আমার কিটিক্যাটের উপর পড়েছে তবে থেকে সে জায়ানের কলিজের মালিকিন হয়েছে। ইউভি ভয়ে নিজেকে গুটিয়ে নিয়ে বলল, ভাইয়া মাফ করো, আর হবে না, ভুল হয়েছে আমার। জায়ান চেয়ার থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে ইশারা করে ইউভিকে ডেকে নিল। তারপর এক হাত ট্রাউজারের পকেটে রেখে আর এক হাত ইউভির কাঁধে রেখে বলল, ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস কেন আমার পাগল? ভয় পাস না। আমি কি বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবো? তোর বোনটাকে অনেক ভালোবেসে ফেলেছে। এই কদিনে কবে কবে যে পেঁচিটাকে নিজের কলেজে বানিয়ে নিলাম নিজেও জানি না। তুই শুধু আমাকে ওকে পেতে সাহায্য কর, তোর জন্য নিজের জান হাজির ভাই। ইউভি ভেবে পায় না তার ভাইয়ের এই অপরিসীম ভালোবাসা তার বোনের জন্য যেমন পৃথিবীর সর্বসুখ নিজের অধিকারে করবে, তেমনি চিন্তাও পিছু ছাড়বে না। বৃষ্টির বিয়ে যদি ভাইয়ের সঙ্গে ঠিক না হতো তাহলে সে তার ছোট বোনকে তার ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য একবারও ভাবতো না। কিন্তু বৃষ্টি ভালোবাসা এসব দেখে না। সে তো একান্তই আপন, যা জোর করে কেউ হওয়াতে পারবে না। এত ভাবনার পর ইউভি একটু নিজেকে হালকা করে হাসি মুখে বলল, ভাইয়া তোমার জান যাওয়ার আগে যেন আমার জান যায়। তুমি আমার বড় ভাই, এসব এসব মনে আনাও খারাপ, কিন্তু বৃষ্টি আর রোদ এর ভাই, বৃষ্টির কথা চিন্তা করেই একটু বিচলিত হই। তোকে তো সেদিন বললাম বৃষ্টির দায়িত্ব আমার, যতদিন না সে নিজের জন্য সঠিক মানুষ খুঁজে না নেয়। আর বৃষ্টি আমাকে ভালোবাসে না, সেটা আমি প্রথম দিন ওর সঙ্গে কথা বলে বুঝেছি। তো আমি ওকে একবার সব ক্লিয়ার করে দেব। মেনে নিলে নেবে, না মানলে আমার। ভাইয়া গালি দেব না কিন্তু। আরে গালি কই দিলাম? এই তো দিতে যাচ্ছিলে, কিন্তু ভাইয়া একটা কথা মাথায় আসছে না। কে বল? তোমায় যখন ড্রয়িং রুমে দেখলাম তখন তো মনে হচ্ছিল দুনিয়া জ্বালায় দিবা, এখন এত খুশি খুশি কেন ভাইয়া? জায়ান 32 পাটি দাঁত বের করে বলল, কিছু না, আমার ফেভারিট ডেজার্টটা টেস্ট করেছি, বুঝলি? হ্যাঁ, কোনো ডেজার্ট আমায় একটু টেস্ট করাও তো। মার্ডার করে দেব। এটা আমার পার্সোনাল ডেজার্ট, যে শুধু আমি একাই টেস্ট করব লাইফ টাইম। ইউভি এদিকে বুঝে পায় না তার ভাইয়া কি বলে। এইভাবে চললো কিছু সময় দুই ভাইয়ের মাঝে। এই বেবি, এইভাবে বসে আছিস কেন? আর ভাইয়া তোকে কি বলে গেল রে? জানিস, আমি তো ওনাকে দেখিয়ে ভয়েই দিয়েছি ছুট। আল্লাহ, ভাইয়া যেমন হ্যান্ডসাম তেমন ভয়ানক। তিয়াসা জানলায় বসে কিছু ভাবছিল, তার মধ্যে আরোহীর কণ্ঠস্বর ভেসে উঠল। আরোহীর কথা যেন তিয়াসার কান পর্যন্ত গেল না। সে তো এক ভাবনার জোয়ারে তরি বাইছে। আরে এই হারামজাদি, এদিক ফের, কোন দুনিয়ায় যাস মাঝে মাঝে বল তো? তবুও সাড়া দিল না সে। এবার আরোহী নিজের রাগ সামলাতে না পেরে পেছন থেকে তিয়াসার বাহু ঝাঁকিয়ে বলল, এই বেবি। তখনই তিয়াসা তার ভাবনার জগৎ থেকে নিজেকে মুক্ত করে চুপচাপ পেছনে ফিরে তাকালো। তিয়াসার চোখ মুখ ঠোঁটে অস্বাভাবিক রূপ দেখে আরোহী যেন মুহূর্তেই অবশ হয়ে গেল। যে চেহারাটা এতক্ষণ তার চোখের আড়াল ছিল, সেই চেহারাটার প্রতিটা রেখায় তখন ছাপ ফেলে রেখেছিল কোনো অকথিত ঝড়ের বিষণ্ণ ছায়া। তিয়াসার পেছনে ফিরে থাকা অবস্থায় সে কিছুই টের পায়নি, কিন্তু এবার চোখের পাতা ফোলা, ঠোঁটের কোনায় হালকা রক্তের ছাপ, শুকনো ভেজা অশ্রুর দাগ, সবকিছু মিলিয়ে আরোহীর মনে একটা তীব্র শঙ্কা ছড়িয়ে পড়ল। চমকে উঠল সে, প্রশ্ন করল, এই কি অবস্থা তোর? কি হয়েছে? সে তার রাজত্ব চালিয়েছে, আমি তার রাজ্যের কাঠের পুতুল,
তাই সে তার মতন করে রাজত্ব চালিয়েছে। আরে কি বলিস? কিসের রাজত্ব? কোন রাজ্যে? তিয়াশা ধীরে ধীরে জায়ানের সঙ্গে ঘটে যাওয়া সেই সব ঘটনা বিস্তারিতভাবে আরোহীর সামনে উদ্ঘাটন করল। প্রতিটি বাক্যে কম্পন ছিল, প্রতিটি উচ্চারণে লুকানো ছিল একরাশ লজ্জা, বেদনা ও অসমাপ্ত প্রশ্নের ভার। তার বলা প্রতিটা শব্দ যেন নিজেকেই বারবার ছুরির মতো বিদ্ধ করছিল। আর আরোহী, সে স্থির স্তব্ধ হয়ে শুনছিল। আরোহী মুহূর্ত থমকে গেল, চোখ বড় বড় করে চমকে উঠলেও নিজেকে সামলে নেওয়ার ভাব দেখিয়ে ঠোঁটের কোণে এক মুচকি হাসি দিয়ে মরিয়াভাবে তিয়াশার দিকে তাকিয়ে চিৎকার করে জিজ্ঞেস করলো, তুই 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 ঠিক আছিস? ভাইয়া তোরে কিস করছে? ও মাই গড! তিয়াশার এবার আরোহীর উপর প্রচন্ড রাগ উঠল। তোর হাসি পাচ্ছে? ও মা, তো কাঁদবো নাকি? আমার বেবিটার ফার্স্ট কিস! ওরে বেবি, আমার কপালটাই খারাপ। তিয়াশার সেই মুহূর্তের কথা ভাবতেই গা শিউরে উঠছে। মনে মনে ভাবছে, ওইটা কিস ছিল নাকি আমার ঠোঁটের পিন্ডি চটকানো ছিল? তিয়াশা এবার আরোহীর কান টেনে বলল, তুই পাগল হইছিস। ওনার আমার আপুর সঙ্গে 2 দিন পর বিয়ে, আর উনি আমার সঙ্গে এইটা করতে পারলো, আর তুই তাতে হাসছিস গাধি। আরোহী নিজের কান থেকে তিয়াশার হাত ছাড়িয়ে বলল, দোস্ত শোন, তোর সব কথা শুনে আমার মনে হয়েছে শুধু তুই না, ভাইয়াও তোকে নিয়ে কিছু ফিল করে। নইলে অয়ন ভাইয়ার ওপর জিলাস হয়ে তোকে আঘাত কেন করবে? হুম। তিয়াশা আরোহীর কথা কিছু না বুঝে প্রশ্ন করে বসল। জেলাস মানে কিসের জেলাস? আরোহী হেসে লুটপাট হয়ে বলল, আরে গাদি, বুঝিস না তোরে? ভাইয়া ভাইয়া কেন ছেলেদের সঙ্গে কথা বলছে, আর সেখানে অয়ন ভাইয়া তোর পায়ে হাত দিছে। কি রোম্যান্টিক ভাইয়া! কাশ আমার একটা এরকম জামাই হইতো। হ্যাঁ, না, হ্যাঁ দোস্ত, শোন না দোস্ত, শুধু কি কিসই হইছে? এই বলে হেসে রুম থেকে ছুট দিল আরোহী। তুই দাঁড়া হারামজাদি, আজকে তোকে পাই, শয়তান বজ্জাত বেটি। সন্ধ্যা রাতের সব কৃত্রিম আলো যখন চৌধুরী বাড়ির বারান্দায় ঢেউ খেলে, তখন পুরো বাড়িটা যেন একটা জীবন্ত গল্পে বদলে যায়, যেখানে প্রতিটি হাসি, প্রতিটি ডাক আর প্রতিটা আলোছায়া মিশে যায় আপন আর আত্মার শব্দে। তিয়াশার ভয়ে আরোহীর রুম থেকে ছুটে করিডোর দিয়ে পালাচ্ছিল। আরোহীর দৃষ্টি পিছনে থাকায় তার নজর এড়িয়ে যায় সামনের পথটা। মনে মনে ভাবছিল তিয়াশা তার পিছনে ছুট না লাগায়, কিন্তু হঠাৎ করেই এক শক্ত খাম্বার মতো কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে পড়তে যাবে। ঠিক তখনই আরোহীর কোমর পুরুষালী 2 বাহু ঝাপটে ধরে। অধিকারের এক নীরব ঘোষণা হয়ে দাঁড়ায় সেই স্পর্শ। আরোহীর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যায়, পলকে সবকিছু থেমে যায় যেন। ঠিক সেই মুহূর্তে আকাশ গলা শুকিয়ে ঢোক গিলে শুষ্ক গলায় বলল, জলপরি, এত ব্যস্ততায় কোথায় ছুটে চললে? চললে তো চললে, আমার কোলেই পড়লে। আরোহী থতমত খেয়ে আকাশের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে বুক ভরা অব্যক্ত কাঁপন নিয়ে উঠে দাঁড়ায়। চোখে মুখে যেন বিস্ময়, লজ্জা আর এক অপমানের ছায়া খেলে যায়। তখনই আমতামতা করে বলে উঠল, এই যে রাঙা বলো, শোনো, আমার কোনো শখ হয়নি আপনার কোলে পড়ার, নিহাত দেখিনি তাই। নইলে আমার খেয়ে কাজ নেই আপনার কোলে পড়ার, আল্লাহর লোকও খুঁজে পাইনি। আকাশ দুহাত কোমরে দিয়ে একটু হেসে বলল, অ্যাকচুয়ালি মিস জলপরি, আল্লাহ চায় আপনি আমার কোলে পড়েন, আর আপনি চাইলে লাখো বার আমার কোলে পড়তে পারেন। আই ডোন্ট মাইন্ড। আর ওই দাঁত কিটমিট করে বলল, আমার খেয়ে কাজ নেই, ওনার কোলে পড়তে যাব। শান্তিতে ছিলাম দুপুর থেকে, এবার আবারও মাইন্ড খারাপ করবেন। এবার আকাশ সামান্য ঝুঁকে ঠোঁটের কোণে এক বিদ্রুপ মেশানো হাসি দিয়ে বলল, ওয়াও জলপরি, ইন্টারেস্টিং। আর ওই বুকের কাছে দুহাত জড়িয়ে চোখ মুখ কুচকে বিরক্তিকর গলায় বলে ওঠে, কিসের ইন্টারেস্টিং? কি ইন্টারেস্টিং? আকাশ 2 পকেটে হাত গুজে আরোহীর পাশ ঘেঁষে চলে যেতে যেতে বলল, এই যে আমি যে বাড়িতে নেই সেইটা তোমার নজরে পড়েছে, তার মানে আমি তোমার নজর কেড়েছি জলপরি। এক বিদ্রুপ হাসি দিয়ে পাশ কেটে চলে গেল আকাশ। আর এদিকে আরোহী যত যা গালিগালাজ জানা ছিল তা সব মনে মনে আকাশের দিকে ছুঁড়ে মারল। বাসায় আজ গিন্নিদের রান্নার থেকে ছুটি। আজ বাবরচি আনা হয়েছে। বাড়িতে তো মেহমান, তাই বাড়ির কর্তা সিদ্ধান্ত নিয়েছেন কাল নাস্তা পর্যন্ত বাবরচি দিয়ে রান্না করা হবে, কারণ আগামীকাল নাস্তা সেরেই বেরিয়ে পড়বে রাঙামাটির উদ্দেশ্যে। বড়রা সবাই ড্রয়িং রুমের হাসাহাসি গল্প গুজবে মেতে উঠেছে। অনন্যা, রায়ান, বৃষ্টি, অয়ন, নয়ন সেখানে উপস্থিত। তারাও তাদের নিজেদের গল্প নিয়ে ব্যস্ত। তিয়াশা নিজের রুমেই ছিল।
সে আর আরোহীর পেছনে ছুটেনি। ওয়াশরুম থেকে চোখ মুখে পানি দিয়ে সবে এসে বসেছে, তখন আরোহীর কথা ভেসে আসলো। বেয়াদব ছেলে, বলে কিনা ও নজর কাটছে। ওরে আমার রাঙ্গামূলক এসেছে, ওনার কোলে একবারও পড়ার শখ নেই। হাহ, লাখবার পড়বো, খেয়ে আমার কাজ নেই। তিয়াশা কিছু বুঝতে পারছে না কি বলে এই মেয়ে। মাথা কি নষ্ট হয়ে গেল পুরোটাই? কিরে, গেলি তো তিরিং বিরিং করতে করতে। তো এখন এরকম মুখ মৌমাছির চাকের মতো ফুলিয়ে রেখেছিস কেন? আর কার কোলে পড়েছিস? কার আবার? ওই রাঙ্গামূলক বলে কিনা 1,000,000 পড়ো, আই ডোন্ট মাইন্ড। ওরে মাইন্ড রে, ওর মাইন্ডের 108। তিয়াশা এবার হেসে হেসে বলল, তো বেবি শুধুই পড়েছ আমার ভাইয়ের কোলে, নাকি অন্য কিছুও হয়েছে? এবার আরোহী তিয়াশাকে ধরে কান টেনে দাঁতে দাঁত পিষে বলল, কি রে হারামজাদি? কেন, যখন আমায় নিয়ে বলেছিলে তখন মজা নিচ্ছিলে যে, খুব ভালো লাগছিল তাই না? এইভাবে দুজনের মাঝে চলল খানিক খুনসুটি। এদিকে জায়ান আর ইউভি রুমে বসেছিল। হঠাৎ আকাশ গিয়ে তাদের সামনে দাঁড়াতেই বলল, ভাইয়া চলো শপিংটা সেরে আসি। এরপর আর কিছু খোলা থাকবে না। জায়ান বলে উঠল। তোরা যা, আমার ভাল লাগছে না। আকাশ একটু নাচবন্ধ হয়ে বলল, না, তোমাকে নিয়েই যাব, নয়তো আমি এক্ষুনি বাসায় ফিরে যাব। আকাশের কথা শুনে ইউভি বলল, বাসায় ফেরত যাবি মানে? মানে ভাইয়া না গেলে আমি এক্ষুনি বাসায় ফিরে চলে যাব। না তো কালকে রাঙামাটি যাব। জায়ান একটু হেসে বলে উঠল। আচ্ছা যাবো, আর ঢং করতে হবে না। ইউভি, ও লিস্টটা উনিস। ইউভি হতবাক হয়ে প্রশ্ন করলো, কোন লিস্ট ভাইয়া? মনে নেই আমার। হবু বউয়ের পছন্দ অপছন্দের লিস্ট। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, নিয়ে নেব। অমনি আকাশ বলে উঠল। ও আমার ভাইয়াটাও কত রোম্যান্টিক, এখনই বউয়ের এত যত্ন। জায়ান চেয়ার ছেড়ে উঠতে উঠতে চুলগুলো ব্যাক ব্রাশ করে বলল, তোর মতো তো আর আমার হঠাৎ করে জলপরির সঙ্গে ইন্টারেস্টিং কোনো ঘটনা ঘটে না, তাই নিজে নিজে ইন্টারেস্টিং জিনিস করি। আকাশ যেন একটু চমকে গেল, চোখ জোড়া বড় বড় করে বলল। না মানে ভাইয়া। এবার ইউভি দাঁত বের করে বিদ্রুপ এক হাসি দিয়ে বলল, মানে ভাইয়ার রুমের সামনে বসে রোমান্স করবি, আর আমরা বললে মানে মানে করবি? ভালোই ভাই। এবার আকাশ পড়ে গেল লজ্জায়। এই না মানে ওই জলপরি না, মানে আরোহী পরে যাচ্ছিল তাই ধরে বসেছি। এবার জায়ন ওর কাছে এসে পিঠ চাপড়ে বলল। মনে মনে করতে হবে না, ভালো চয়েস, এগিয়ে যাও। আকাশ মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে কান চুলকাতে চুলকাতে বলল, না মানে জলপরীকে জলপরি লাগে। বলছিলাম তোমার জলপরীকে জলপরি লাগে। এবার চলো। এইভাবে পেরিয়ে গেল দিবারাত্রির এক মুহূর্ত। নিভৃত নিশিথিনীর দীর্ঘশ্বাস পেরিয়ে পূর্ব দিগন্তে যখন সূর্য তার আবির ভোরের আঁচলে ধীরে ধীরে রং ছড়াতে শুরু করে, তখন সমগ্র প্রকৃতি যেন নিঃশব্দে এক অন্তরালে গান গাইতে থাকে। শিশিরে ভেজা ঘাসে প্রতিটি কণা যেন আত্মপ্রকাশের প্রতীক্ষায় জলজল করে ওঠে। আর বাতাসের হালকা স্রোতে পাতারা কাঁপে, যেন কোনো অদৃশ্য ঈশ্বরী হাত বুলিয়ে দিচ্ছে তাদের উপরে। মন্দ্রস্বরের মতো পাখিদের কুজন সেই নিঃস্বর্গে বুনে দেয় অদ্ভুত এক সুর, যা নিঃশব্দতাকেও অর্ধপূর্ণ করে তোলে। এই নতুন সকাল কেবল একটা সময়ের সূচনা নয়, এই যেন এনে দেয় এক নতুন দিগন্তের নতুন এক পাতা। মানুষের মনোজগতেও ছায়া ফেলে আসে এক আলো। নানান ব্যস্ততার মাঝে ছড়িয়ে পড়েছে চৌধুরী পরিবার। গতকাল রাত হতে তিয়াশা আর জায়ানের সামনাসামনি হয়নি। বৃষ্টির মনে শুরু হয়েছে এক ছটফটানি। তার আচরণ দেখে মনে হচ্ছে সে খুবই অসুখী। তার এই রাঙামাটি যাওয়ার তীরে সকালে বৃষ্টি নিজের রুমেই বসেছিল, ভাবনার ঘূর্ণিপাকে নিমগ্ন। হঠাৎ দরজাতে কেউ নক করলো। বৃষ্টি, আসবো? ও জায়ান ভাই, আসেন। তোর সঙ্গে কিছু কথা ছিল, তাই ভাবলাম যাওয়ার আগে ক্লিয়ার করে দিই। বলতে পারলো না, আগেই তিয়াশা দরজা দিয়ে প্রবেশ করতে করতে বলে উঠল, বৃষ্টি আপু, তোমায় আম্মু নাস্তা করতে। কথা মাঝপথেই স্থির হয়ে গেল। তিয়াশার চোখের দৃষ্টি স্থির হলো এক অভাবিত দৃশ্যে। একই কক্ষে একান্তে বৃষ্টি ও জায়ন। শব্দ নিঃসরণে তার কথা যেন জড়িয়ে এলো। হৃদয় কোষে যেন হঠাৎ করে জমে উঠল এক অজানা বেদনার হিমশীতলতা। নিঃশ্বাস আটকে এলো, গলায় যেন কোনো অব্যক্ত যন্ত্রণার পিণ্ড। কেন এই অস্থিরতা? এই পুরুষ তো তার নয়, সে তো তার প্রিয় আপুর। তবু কেন হৃদয় বিদীর্ণ হচ্ছে? কেন নিজের আপুকেও এই মুহূর্তে সহ্য হচ্ছে না? তার শখের পুরুষের সঙ্গে কেন সহ্য হচ্ছে না তার আপুকে? কেন এত অমোঘ এক তীব্র বিরক্তি যাচ্ছে? কেন
নিঃশব্দে এক ফোঁটা জল ছলকে পড়ল তিয়াশার চোখ থেকে। সে অশ্রুবিন্দু আড়াল হলো না জায়ানের দৃষ্টিপথে। সে নিঃশব্দে অনুধাবন করলো তিয়াশার হৃদয়পটে যে অজস্র প্রশ্ন, যে অব্যক্ত আকুতি ও অস্বীকার জমে উঠেছে, তার ভার এক। কিরে, হয়েছে তোর দাঁড়িয়ে থাকা? জায়ান ভাইয়ের কথা আছে, যা তুই, আমি একটু পরে আসছি। বৃষ্টি আরোহীর উদ্দেশ্যে বলে উঠল। এইটুকুই যেন ছিল শেষ আঘাত। তিয়াশা কেবল একবার বলল, সরি। তারপর নিঃশব্দে দৌড়ে সরে গেল নিজের রুমে ফিরে। পেছন থেকে দরজা বন্ধ করে ফেলল, যেন এই পৃথিবীর সব শব্দ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চায়। তারপর আরোহীর বুকের মাঝে নিজেকে লুকিয়ে সে ফুপিয়ে উঠল কান্নার শব্দে। আরোহী বিভ্রান্ত, সে কিছুই বুঝতে পারছে না। এদিকে জায়ানের বুঝতে বাকি নেই তার কিশোরীর না বলা কথা। সে নিজেও এই পরিস্থিতির শিকার হতে চায়নি। চল শক্ত করে নিঃশব্দে উচ্চারণ করলো, Damn it. ভাইয়া, আপনি কিছু বলছিলেন, বলুন। জায়ান নিঃশব্দে মাথা নাড়ল। তার চোখে ছিল বিষাদ। পরে বলবো। এই বলে সে যেন এক অতল যন্ত্রণাকে গোপন করে ধীরে ধীরে রুম ত্যাগ করল। নাস্তার টেবিলে সবাই নাস্তা করছিল। তিয়াশার নিচে নামেনি। এদিকে জায়ানের চোখ তার প্রাণপ্রিয় কিশোরীকে খুঁজে চলেছে নাস্তার আসরে। না, সে নেই এখানে। ইউভি আরোহীকে জিজ্ঞেস করছিল বনু আসবে না কেন। আরোহী জবাবে বলেছিল তার খিদে নেই। কিন্তু জায়ানের হয়তো এই উত্তর বিশ্বাসযোগ্য মনে হলো না। নাস্তার টেবিলে চলছে এক গল্পের আসর, কিন্তু সেই আসরে অনেকেরই বিরক্তি প্রকাশ পাচ্ছে। এর মধ্যে উপস্থিত হয়েছে নতুন অতিথি, অনন্যার খালামণির পরিবার ও বৃষ্টির নানুবাড়ির পরিবার। অনন্যার খালামণি মারিয়া খান, স্বামী নিহার খান, দুই মেয়ে উর্মি সুর্মি, বৃষ্টির এক মামা মাশরুফ শেখ, স্ত্রী রুবিয়া শেখ, আর তাদের দুই ছেলে মেয়ে রিক এবং নেহা। নেহার একটাই আশা আর লক্ষ্য, ইউভি ভাইয়ের বউ হওয়া। আর এক খালামণি রাবিয়া শেখ, বিয়ে করেননি। ইউভান ভাই, আমার কেমন আছেন? ইউভির সামনে গিয়ে একটু লাজুক স্বরে নেহা প্রশ্ন করলো। ইউভি ওর দিকে না তাকিয়ে জবাব দিল, একদম নিজের বোনের মতো। এই বলে নেহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পাশ কাটিয়ে স্থান ত্যাগ করল। সবাই সবার মতো রেডি হয়ে দাঁড়িয়ে আছে ফটকের সামনে। গন্তব্য রাঙামাটি। কে কোন গাড়িতে যাবে এটাই হচ্ছে ব্যাপার এখন। জায়ান আর বৃষ্টিকে পাঠানো হবে একই গাড়িতে, কিন্তু সবার মাঝে জায়ান নাও করতে পারছে না। এদিকে তিয়াশা একটাবারও জায়ানের দিকে দৃষ্টিপাত করলো না। রায়ান, আকাশ, ইউভি, জায়ান, বৃষ্টি একই স্থানে দাঁড়িয়ে আছে। একটু দূরেই দাঁড়িয়ে আছে আরোহী, মারিয়া, অনন্যা, তিয়াশা, নেহা, রিক, অয়ন, নয়ন। প্রান্তিক সাহেব বলে উঠলেন, আরে কে কোন গাড়িতে যাবে তাড়াতাড়ি উঠে পড়ো। অয়ন তিয়াশাকে উদ্দেশ্য করে বলল। এই কথা যেন বিদ্যুতের চমকানোর মতো জায়ানের কানে লাগলো। মুহূর্তেই তার দৃষ্টি রক্তবর্ণ হয়ে উঠল। ক্রোধে চোয়াল শক্ত হয়ে এলো, আর আড়ষ্ট হাতে পেশিগুলো যেন উত্তেজনায় স্পষ্ট হয়ে উঠছে। একদম আগ্নেয়গিরির অন্তর্লীন স্ফোটনের পূর্ব লক্ষণ যেন তার শরীর জুড়ে প্রতিফলিত হচ্ছে। অয়নকে তিয়াশা জবাব দিতে যাবে তার আগেই হঠাৎ সবার মাঝে এক কণ্ঠস্বর বেজে উঠল। রোদ। তিয়াশা অন্যমনস্ক ছিল। হঠাৎ এই স্বর শুনতেই বুকের ভেতর কেঁপে ওঠে। জায়নের দিকে দৃষ্টি রাখল। কেন যেন তার মনে এক ভয় সৃষ্টি করছে। বেড়ে চলেছে শরীরে নোনা জল। রোহেনা বেগমকে উদ্দেশ্য করে জায়ান বলল, মেজমা, আমার কিছু জরুরি সামান রুমে রয়ে গেছে, যদি খুঁজে না পাই রোদকে নিয়ে যায়। মেহজাবিন বেগম বললেন, এখন আবার কি রেখে আসলি? সত্যি বাবা, তুইও না, তাড়াতাড়ি যা, আমি আসবো। না মা, সিঁড়ি দিয়ে উঠবে নামবে, হাঁটুর ব্যথা হয় যদি। জায়ান রোদের দিকে দৃষ্টি দিয়ে ঘুরে বাসার দিকে গেল। আরে এই মেয়ে যা দাঁড়িয়ে আছি কেন? দেখ গে ভাই, আর কি লাগবে? তিয়াশা দিকে বুঝতে পারছে এই লোকের ভাবসাব ভালো লাগছে না, আবার থাপ্পড় দিয়ে না বসে। কালকের থাপ্পড়ের ব্যথা এখনো যায়নি। এই ভাবনার ভার নিয়ে ধীরে ধীরে বাসার দিকে পা বাড়াতে লাগলো তিয়াশা। জায়ান আগেই চলে গেছে রুমে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে তিয়াশা ডুবেছিল নিজের দ্বন্দ্বে, অজানা এক ব্যাখ্যাতীত অস্থিরতায়। ঠিক তখনই জায়ানের রুমের সামনে পৌঁছতেই এক ঝটকায় তার পেছন থেকে ছোঁ মেরে জায়ানের শক্ত হাত তাকে টেনে নিল ভেতরে। দরজাটা পেছন থেকে সজোরে বন্ধ করল সে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিয়াশা নিজেকে আবিষ্কার করলো জায়ানের বুকের ভেতর। সে আগলে রাখা স্পর্শ, যেখানে বিস্ময়, রাগ আর ব্যথা একসাথে জড়িয়েছিল। তিয়াশা কিছু বলতে যাবে, কিন্তু জায়ানের কণ্ঠে নেমে এলো এক গভীর চাপা আগুন মাখা ধ্বনি। একদম চুপ।
ছাড়ুন আমাকে, একদম ছোবেন না আমাকে। তো কে টাচ করবে? ওই অয়নের বাচ্চা? আমি আপনার মতো না যে সবার ছোঁয়া নিয়ে বেড়াবো। আর উনি না আপনার ভাই হয়, এসব বলছেন? জায়ান একটানে রোদের কোমল মেদহীন কোমর জড়িয়ে নিজের বুকে চেপে ধরল। তার মুখ নিচু হেলো রোদের মুখের একেবারে কাছাকাছি। দুজনের নাক একসাথে গিয়ে ঠেকল। নিঃশ্বাসে নিঃশ্বাসে মিলে গেল এক তীব্র উত্তাপ। গলা ঘন আর নিচু, কিন্তু চোখে ছিল ঝলকানো আগুন। আমি গার্ড ছোঁয়া নিয়েছি বলে দে আমায়। আর আমার জিনিসের দিকে কেউ তাকালে আমি দেখে নেব রোদ। একটু ছাড় দেব না, প্রয়োজনে শেষ করে ফেলবো। ভাই মানব না। রোদের ঠোঁট হালকা কাঁপছে, দেহে অস্পষ্ট শিহরণ, যেন নিজের অবস্থান, অহং সবকিছু হঠাৎ করে হারিয়ে যাচ্ছে এক গভীর দোলাচলে। অভিমানের দেয়াল বুকে থাকলেও নিজেকে আজ কেমন অস্থির অসহায় মনে হচ্ছে তার। তবু গলাটা শক্ত করে নিজেকে স্থির রাখার ভান করে ধীরে জিজ্ঞেস করলো, কিসের জিনিস? কোন জিনিস? জায়ান কিছু বলল না, কেবল নিজের মুখটা ধীরে ধীরে রোদের গলার কাছে ঠেকিয়ে দিল। তার ঠোঁটের স্পর্শ যেন বারবার ঘষে দিচ্ছে সেই কোমল গলার পাশে। হাতের খেলা চলেছে তিয়াশার চুড়িদারের পেছনে উন্মুক্ত হওয়া বাকি অংশে। পাগলের মতো জায়ান নিজের ঠোঁটের স্পর্শ করেই যাচ্ছে। তিয়াশা অনুভব করছে তার গলা ভিজে উঠছে জায়ানের উষ্ণ ঠোঁটের স্পর্শে, চুপচাপ অথচ দাবির মতো। তার কণ্ঠ যেন গলা ছুঁয়ে নামলো ধমকের মতো, মৃদু কিন্তু স্থির স্বরে। তা তোর বুঝে দরকার নেই রোদ, শুধু মনে রাখিস তোকে আমি কোনো ছাড় দেব না। আপনার সমস্যা কি? চান কি আপনি? ছাড়ুন আমায়। নিজেকে ছাড়াতে যাবে জায়ানের কঠিন ভাব থেকে, ঠিক তখনই জায়ানের কামড় পড়ল তিয়াশার ঘাড়ে। চিৎকার করে উঠল রোদ তীব্র যন্ত্রণায়। তিয়াশার গলায় অনবরত জায়ান নিজের ঠোঁট ঘষতে ঘষতে হাসকি স্বরে বলে উঠল, নিজেকে আর ছাড়ানোর চেষ্টা করবি তো আরো বেশি আঘাত পাবি। যতক্ষণ আমি নিজে না চাইব ততক্ষণ তোর মুক্তি হবে না। রোদের চোখ বেয়ে পড়ছে নোনা জল। ধীর কণ্ঠে ব্যথায় জর্জরিত হয়ে বলে উঠল, আপনি কি পাগল? এমন করছেন কেন? এখন আমার পাগলামি দেখিস নি রোদ। বলেছিলাম আমার কাছে থেকে নিজেকে সামলাস। এখন আমি বেসামাল হয়ে পড়েছি, তাই এখন তোর নিস্তার নেই। কিছুক্ষণ পর ছেড়ে দিল জায়ান রোদকে। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শুধু একটাই কথা রুমে ভেসে উঠল, সিধা গিয়ে যেন ইউবি বা আমার গাড়িতে ওঠা হয়। তাই কুত্তার বাচ্চার অনের গাড়ির আশেপাশে দেখলে গাড়ির শুদ্ধ ওখানেই পুঁতে দেব। কি রে, কি নিতে গিয়েছিলি? তবে ফাঁকা হাতে ফিরলি কেন? দুই পকেটে হাত গুজে ঠোঁটের কোণে বিষণ্ণ মুচকি হাসি নিয়ে এগিয়ে আসছিল জায়ান। ঠিক তখনই মেহজাবিন বেগমের বলা কথাগুলো বাতাস ছেড়ে কানে এলো। জায়ানের সেই ক্ষীণ হাসি যদিও নির্বিকার, তবুও ইউভানের চোখটা এড়ায়নি। মায়ের প্রশ্নে জায়ান শান্ত স্বরে জবাব দিল, আমি ভেবেছিলাম জিনিসটা হারিয়ে ফেলেছে, অথচ তা তো আমার কাছে ছিল। হ্যাঁ রে তিয়াশা, আম্মুকে দেখা যাচ্ছে না। কোথায় সে? আসছে, ওয়াশরুম গেছে, একটু সময় লাগবে। জায়ান পুনরায় ইউভির পাশে গিয়ে দাঁড়াতেই ইউভান জানতে চাইল তার ভাইয়ের এই মুচকি হাসির কারণটা কি। কিন্তু জায়ান চুপ, উত্তর এড়িয়ে গেল। সে কিভাবে বলবে তার বেশরমের কথা? কিভাবে তৈরি করেছে গলায় এক গভীর ছাপ, নীরব কুণ্ঠিত প্রতিচ্ছবি যা সে ভুলেও বলতে পারবে না। ওদিকে তিয়াশা একা দাঁড়িয়ে দ্বিধায় দুলছে। বাইরে এই অবস্থায় যাবে কিভাবে বুঝে উঠতে পারছে না। রাগে চোখ জ্বলে উঠছে তার। জায়ানের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের গলার দিকে তাকিয়ে চমকে উঠল। বদমাশ অসভ্য লোক কি করেছে গলাটার? আমি এখন বাইরে যাব কিভাবে? অসভ্য পুরুষ! অসভ্য পুরুষ মানুষ নাকি পশু? আমার প্রতি এতটুকু মায়া দয়া নেই লোকটার। হে আল্লাহ, এই মানুষটাই কেন আমার ভাগ্যে বসিয়ে দিলে? শালার বাচ্চা, হিংস্র বাঘের মতো আচরণ। তিয়াশাকে ডেকে আনতে বললেন রুহেনা বেগম অনুর উদ্দেশ্যে, কিন্তু তার আগেই তিয়াশা নিজেই বেরিয়ে এলো। গলায় তার চুড়িদারের ওড়নাটি যত্ন সহকারে জড়ানো ছিল, চোখে মুখে স্পষ্ট অস্বস্তির ছায়া। রুহেনা বেগম প্রশ্ন করতেই তিয়াশা সংক্ষিপ্তভাবে উত্তর দিল, ঠান্ডা লেগেছে একটু। রুহেনা বেগম মনে মনে বিস্ময় ভেবে উঠলেন, মেয়েটার মাথাটা একেবারে বিগড়ে গেল নাকি? এই দমদমে গরমে আবার ঠান্ডা লাগে। তিয়াশার এই আচরণ দেখে জায়ান নির্লিপ্তভাবে এক প্রান্তে দাঁড়িয়ে মুচকি হেসেই চলেছে। তিয়াশা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে জায়ানের দিকে বিদ্যুৎ ঝলক দৃষ্টিতে তাকালো। রাগে দাঁত কষে ফিসফিস করে বলল, কি অসভ্য লোক! আমাকে এমন পরিস্থিতিতে ফেলে রেখে একে আগে চলে এসছে, আর এখন কি না মুচকি হাসি দিচ্ছে। ঠিক তখনই অয়ন বলল। অয়নের সেই উক্তি কানে গেল জায়ানের। সে মনে মনে ব্যঙ্গ হেসে বলল, নে নিয়ে দেখা একবার।
এমন এক ডোজ দিয়ে এসছে, তো 7 পুরুষের সাধ্য নেই ওকে কোথাও নিয়ে যাওয়ার। তিয়াশার দৃষ্টি তখনও স্থির, তীক্ষ্ণ জায়ানের দিকেই নিবদ্ধ। সেই দৃষ্টিতে একটু সরিয়ে না নিয়েই সেদিকে তাকিয়ে থেকেই অয়নকে জবাব দিল। আমি ইউভি ভাইয়ের সঙ্গেই যাব অয়ন ভাই। অয়ন আর কিছু বলতে পারল না, নিজের গাড়িতে গিয়ে বসল। তিয়াশার এই জবাবে জায়ানের মুখে অল্প একটু অখুশির রেখা ফুটে উঠল। তবুও নিজের মনে সে নিজেকেই সান্ত্বনা দিল। আমার সঙ্গে না হোক, অন্তত অয়নের সঙ্গ তো যাচ্ছে না। এদিকে নেহাও হঠাৎ জেদ চেপে বসল, সে ইউভির গাড়িতেই যাবে, কিন্তু ইউভি তা মোটেও নিতে রাজি না। কিন্তু নাচরবান্দা মেয়ে যেই ছাড়বে। শেষমেশ স্থির হলো ইউভির গাড়িতে যাবে অনন্যা, আরোহী, নেহা এবং তিয়াশা। জায়ানের গাড়িতে যাবে আকাশ, বৃষ্টি, রায়ান, মারিয়া। বাকিরা যে যার গাড়িতে নিজেদের পরিবার নিয়ে একে একে বেরিয়ে পড়ল চৌধুরী বাড়ির মূল ফটক পেরিয়ে। জায়ানের বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছিল তারা একদিন বাদে যাবে, আর বৃষ্টির প্রিয় বান্ধবী তন্নি কোনো অজানা কারণে যাত্রা বাতিল করেছে। নেহা তখন গাড়িতে উঠে সামনের সিটে বসার জন্য এগোলো। তখনই অনন্যা এগিয়ে এসে বলল, আপু, আপনি সামনের সিটে বসতে পারবেন না। এই সিট তো সবসময় আমার জন্য বরাদ্দ। আমি সামনে ছাড়া বসতেই পারি না, আপনি জানেন না? নেহা একটু চমকে উঠল, মুখে অসন্তোষ স্পষ্ট, তবু বলল, আজ একদিন পেছনে বসো না। ইউর ভেতর দিয়ে অন্যরকম হালকা ঝড়। সে তো বরং চায় অনন্যা তার সেই হৃদয় পাখি তার পাশেই বসুক। একটা না 6-7 ঘন্টার পথ, আর সামনে বসা মানেই তো একটু বেশি কথা, একটু বেশি চোখাচোখি, একটু বেশি থাকা। ঠিক তখনই তিয়াশা হালকা এসে বলল, আরে নেহা আপু, আজ পেছনেই বসো না। অনু তো সবসময় সামনেই বসে, ওর একচেটিয়া সিটে যা। নেহা হাত ঝাঁকি দিয়ে বলে উঠল। ধ্যাত, ভালো লাগে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হলো অনন্যাই বসবে সামনে। ইউভির মুখে প্রকাশ নেই, কিন্তু ভেতরে ভেতরে যেন তার জয়। তার হৃদয় পাখি এই গোটা পথ তার পাশে থাকবে। এর চেয়ে মধুর আর কি বা হতে পারে। মুচকি হাসি দিতে দিতে বলল, আহা কি শান্তি। কিন্তু নেহা মুখ ফুলিয়ে চুপচাপ গিয়ে পেছনের সিটে বসে পড়ল। মুখে কিছু না বললেও দৃষ্টি কেমন এক ঘুমট অভিমান টেনে রেখেছে। আরোহী হালকা হেসে তিয়াশা কানে কানে বলল, তোর নেহা আপু তো কুপোকাত রে। এই তুই চুপ করবি, শুনলে আরো খেপে যাবে। তারপর কিছুটা নিচু গলায় দুষ্টুমি মেশানো কণ্ঠে বলল, আর দোস্ত, যেটা ওড়না দিয়ে ঢাকতে চাচ্ছিস সেটা ভালো করে ঢাক। আমি কিন্তু হালকা দেখেই ফেলেছি। তিয়াশা চমকে উঠল, তার মুখের ভেতর দিয়ে যেন এক লজ্জার ঝড় বয়ে গেল। সে তাড়াতাড়ি ওড়নাটা আরো শক্ত করে জড়িয়ে নিল, কিন্তু আরোহী না। সেই মিরর গ্লাস দিয়ে ইউভি দেখে ফেলেছে ওটা। এক ঝলকে একেবারেই বুঝে গিয়েছে এ তার ভাইয়ের কাজ। ভেতরে ভেতরে রাগে গা টান টান হয়ে গেল ইউভির। তবু সে কিছু বলতে পারল না, ভাইয়া তার। কিন্তু মনেই মনে তার প্রশ্ন জেগে উঠেছে, এটা কি অবস্থা করলেন ভাইয়া আমার বোনটার? ঢাকা থেকে রাঙামাটির 6-7 ঘন্টার দীর্ঘ রাস্তা। রাঙামাটি সেই বাগান বাড়িতে পৌঁছতে পৌঁছতে দুপুর 2:30 পেরিয়ে গেল। শুধু জায়ানের গাড়িটা পৌঁছতে একটু দেরি হয়ে গেল। এই 6-7 ঘন্টার টানা পথের মাঝে কয়েকবার বমি করে শরীরটা ভেঙে পড়েছিল বৃষ্টির। বারবার গাড়ি থামাতে হয়েছে। জানালার কাছে মাথা ঠেকিয়ে চুপ করে বসে থাকা সেই কাতর মুখ থেকে বোঝা যাচ্ছিল শরীরের চেয়ে মনের ক্লান্তি যেন বেশি। এতটা পথ সবাই খুব ক্লান্ত, কিন্তু বাগানবাড়ির দিকে তাকাতেই সেই ক্লান্তি নিমেষেই উধাও হয়ে গেল। আর তখনই সামনে খুলে গেল এক বিস্ময়ের রাস্তা। বিলাসবহুল চৌধুরী পরিবারের সেই বাগানবাড়ি যে একবার দেখে সে আর ভুলতে পারে না, যেন কোনো ছবির বইয়ের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত দৃশ্য। সারি সারি ফলের গাছ, আম, কাঁঠাল, সফেদা, জামরুল, কামরাঙা, চুইংগাম ফল থেকে শুরু করে বিদেশি অ্যাভোকাডো পর্যন্ত সবুজ পাতার ফাঁকে ফাঁকে জল করছে রোদের সোনালি ছটা। বাগান জুড়ে উড়ে বেড়াচ্ছে রঙিন প্রজাপতি, গুনগুন করছে মৌমাছি। আর দূরে কোথাও কাঠঠোকরার ঠক ঠক আওয়াজ, এক নিঃশব্দ গ্রামীণ সঙ্গীত যেন। চৌধুরী পরিবারের এই বাগান বাড়িটা শুধু একটা বাড়ি নয়, এটা একটা অনুভব, একটা ঐতিহ্য, একটা প্রাচীন সৌন্দর্যের নিঃশব্দ অহংকার। সবাই যে যার রুমে চলে যায়। আগে থেকেই ঠিক করা ছিল সবার রুম। বিলাসবহুল বাগানবাড়িটাও এত মেহমানের মাঝে ছোট। তিয়াশা, বৃষ্টি, আরোহী, অনন্যা, নেহা এক রুমে, জায়ান, আকাশ, ইউভি এক রুমে, অয়ন, নয়ন, রিক, রায়ান আর বাকি সবার রুম আলাদা আলাদা। ইউভি দাঁড়িয়েছিল বাইরে জায়ানের জন্য।
বৃষ্টিকে সুরাইয়া বেগম এসে রুমে নিয়ে যায়। এদিকে মেহজাবিন বেগম রোহেনা বেগম বুঝে উঠতে পারছে না বৃষ্টির তো অসুস্থতা কারণ। এর আগেও তো বহুবার এসেছে তারা, কই তখন তো অসুস্থ হয়ে পড়েনি। ভাবনা চিন্তা ছেড়ে যে যার কর্মে ব্যস্ত হয়ে ওঠে। ভাইয়া, জায়ান সদর দরজায় প্রবেশ করার আগেই ইউভির গলা শুনে দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে ভ্রুকুচকে তাকালো। বুঝতে পারছে না হঠাৎ এরকম ভাবে জায়ানকে ডাকার মানে। বাবা বলছিলাম যে বল, কি হলো? এরকম কাঁপাকাঁপি করছিস কেন আবার? ভাইয়া আসলে বলছিলাম যে আমার বোনটা অনেক ছোট, মানে এইগুলো হারাম। জায়ান একটু এগিয়ে ইউভির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মানে? মানে ওই যে আরে কি বলবি তো? চোখ মুখ বন্ধ করে বলে উঠল। আমি বনুর গলায় দাগ দেখেছি। এবার জায়ান অন্যদিকে তাকিয়ে বলল, তোর চোখকে সামনে রাখ ভাই, নাহলে ভবিষ্যতে অন্ধ হয়ে যাবে। আর আমার ফিলিংস সবই হালাল, কোনো কিছু হারাম না। আমি জানি তোর বোনও অনেক ছোট, যেটুকু সে সামলাতে পারবে আমি এখন সেটুকুই দাবি রাখবো। সরি, নিজে নিয়ে নেব। তা ওই সমাজের জন্য হালাল জিনিসটা হালালভাবেই তোলা আছে, চিন্তা করিস না। আমি চাইবো না আমার কেটে কাটার দিকে কে আঙুল তুলুক। সে ব্যক্তি আঙুল তোলার আগে তোর আঙুল কেটে আমি তাজ বানিয়ে তোর বোনের মাথায় পরাবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ভাই? আবারও ইউভি মনে মনে ভেবে বসলো কেন সে বলতে এসেছিল। নিজেকেই নিজে গালি দিচ্ছিল মনে মনে। ইউভি ধীর কণ্ঠে জবাব দিল, জি ভাইয়া। জায়ান ফিরে যেতে লাগলো, কিন্তু কি একটা ভেবে একটু বাঁকা হাসি দিয়ে ইউভিকে বলল, আর তোর মনে হয় আমি কিছু করলে তোর বোন চরমত অবস্থায় থাকতো? এই লোকের মুখে ট্যাক্স নেই একটুও। এটা আমার বোনরে নিয়েই আমার সামনে বলে, উফ, যা তা লোক মাইরি। ইউভি দাঁতে দাঁত পিষে পেছন থেকেই বলল, ভাইয়া তুমি দিন দিন লাগাম ছাড়া বেহায়া কথাবার্তা শুরু করেছো। লাগাম ছাড়ালে তুই মামা হয়ে যেতে, আর তোর বোনকে দেখলে বেহায়া হয়ে যায়। তুইও হবি। তোর হৃদয় ভাই আরেকটু বড় হলে ডোন্ট ওয়ারি,